হ্যালো বেটা। আচ্ছা, যদি আমরা চাই এখন হঠাৎ ডায়নোসর দেখব, আমরা কি দেখতে পারবো? আমরা যদি অতীতে ঘটে যাওয়া নীল বিদ্রোহ কিংবা অতীতে ঘটে যাওয়া কোনো একটা অবিশ্বাস্যকর ঘটনা, বা আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে কিভাবে পৃথিবীতে বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণীরা বিরাজ করত, কিংবা হাজার হাজার বছর আগে মিশরের বুকে কিভাবে তৈরি হয়েছিল পিরামিড, তা যদি দেখতে চাই, তা কি আমরা দেখতে পারবো? আচ্ছা, এই কনসেপ্টটা শুনে তোমাদের মনে হচ্ছে টাইম মেশিনের ধারণা, যে টাইম মেশিন কি অ্যাকচুয়ালি তৈরি করা সম্ভব? না, আমি সেই প্রশ্নে যাব না, কিন্তু টাইম মেশিন তৈরি করতে গেলে যদি আমি পাস্টকে রিসেন্টে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তার কি কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট মিনিমাম আমরা পাবো, যা করলে আমরা ইজিলি ওইটা দেখতে পাবো? তো আজকের ভিডিও তাই নিয়ে। ওয়েলকাম টু এ নিউ ভিডিও, এসো জানা যাক ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুকান্ত স্যার আসছি আজকের টপিকস নিয়ে। আজকের টপিকস ক্লাস 10-এর জন্য, তোমরা বুঝতেই পেরে গেছো, লাইট। আজকে আমরা ক্লাস 10-এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টার লাইট, যেখান থেকে তোমাদের প্রায় 14 নম্বর বা 12 নম্বরের কাছাকাছি থাকে, তো সেই চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করব আজকে। তো লাইট পড়তে গেলে প্রথমেই আমাদের কাছে যে বিষয়গুলো জানতে হবে, তার অ্যাট ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ লাইট। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ লাইট, অর্থাৎ আলো কি। তো প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ লাইট, আলো কি। তো লাইট, LITE, লাইট মানে হালকা, আর LIGHT, লাইট মানে আলো। এই যে আলো, যে আলোর জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই যে আলো, যে আলোর জন্য আমরা আমাদের চতুর্দিকের পুরো বস্তু জগৎকে দেখতে পাই, সেই আলোর ক্যারেক্টারিস্টিক্স, সেই আলোর দ্বারা সংঘটিত হয় বিভিন্ন ঘটনা। এবং সেই আলো, যে আলো যদি তোমরা ভালো করে না পড়ো, তোমাদের জীবনে নেমে আসতে পারে এক চরম অন্ধকার। তো সেই আলো নিয়েই শুরু হচ্ছে আজকের ভিডিও। তো হোয়াট ইজ লাইট, এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই আমাদের কাছে যে বিষয়টা আসবে তা হচ্ছে আলো এক প্রকার কি, পদার্থ নাকি শক্তি? আলো এক প্রকার শক্তি। তাহলে প্রথম প্রশ্নই আসবে যে আলো কি? আলো এক প্রকার শক্তি। এই শক্তি কি না, এই শক্তি সবসময় নিজে অদৃশ্য থেকে অপর কোনো বস্তুকে দৃশ্যমান করে তোলে। যেমন এই যে বোর্ডে তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ, বা আমাকে তোমরা বোর্ডের সামনে দেখতে পাচ্ছ, এর অ্যাকচুয়ালি রিজন আমার উপরে লাইট রিফ্লেক্ট হচ্ছে, এবং সেই রিফ্লেক্টেড লাইট আমার মোবাইলের ক্যামেরায় ক্যাপচার হচ্ছে, সেখান থেকেই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। তো তার মানে আলো আমার বডি থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে বলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, বাট এই যে পাথ, যে পাথ বরাবর লাইটটা যাচ্ছে, সেই পাথে কিন্তু আমরা লাইটকে কোথাও দেখতে পাচ্ছি না। অর্থাৎ আলো নিজে কিন্তু অদৃশ্য। আলো কিন্তু কোনো দৃশ্যমান বস্তু নয় যাকে আমরা দেখতে পাবো। যেমন আমরা যদি একটা কুয়াশাচ্ছন্ন সন্ধ্যাবেলা এক জায়গা থেকে এক জায়গায় আলো ফেলি, তাহলে আমাদের মনে হয় যে একটা আলো রেখা চলে গেছে। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো আমরা আলোকে দেখতে পাই। কিন্তু না, এখানে আমরা ওই কুয়াশার যে কণাগুলো, অর্থাৎ যে ছোট্ট ছোট্ট ভাসমান জলকণা, সেই জলকণার উপরে আলোর আপতনের পর ওই জলকণাগুলোকে দেখতে পাই, যে কারণে আমরা আলোর একটা পথকে যেন দেখতে পাই বলে মনে হয়। কিন্তু বাস্তবে আলোকে আমরা দেখতে পাই না। আলো কারোর উপর আপতিত হলে তবে তাকে আমরা দেখতে পাই, কারণ ওই অবজেক্টটা থেকে যখন আলো প্রতিফলিত হয়ে বা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে। তোমরা ক্লাস 8-এ রিফ্লেকশন সম্পর্কে অল্প হলেও পড়েছো, তো কোনো সমস্যা নেই, এখানে আবারও আমরা এগুলোকে ডিসকাস করবো কমপ্লিটলি। তো এই যে আলো এক প্রকার শক্তি, যা নিজে অদৃশ্য থেকে কি করে, নিজে অদৃশ্য থেকে অপর কোনো বস্তুকে কি করে তোলে, দৃশ্যমান করে তোলে। যা নিজে অদৃশ্য থেকে অপর কোনো বস্তুকে দৃশ্যমান করে তোলে। এই যে আমাদের ইউনিভার্সের যে বিগ স্কাই, মানে মহাশূন্য আমাদের যেটা, এই মহাশূন্যে যেহেতু কোনো বস্তু নেই, কোনো বায়ু নেই, কোনো ধুলোকণা নেই, কিছুই নেই, তো এই কারণে মহাশূন্যে অসংখ্য নক্ষত্র হওয়া সত্ত্বেও এই নক্ষত্রগুলোর আলো কিন্তু কোথাও রিফ্লেক্ট হচ্ছে না। আর এই কারণে এই মহাশূন্য কিন্তু কি, মহাশূন্য কিন্তু অন্ধকার। এই মহাশূন্য কিন্তু অন্ধকার, ডার্ক
কন্ডিশন আছে, তাই না? তাই মহাশূন্যকে কিন্তু আমরা কি রঙের দেখব? অন্ধকারই দেখব। অর্থাৎ মহাশূন্যে আলোর কোথাও প্রতিফলিত হওয়ার কোনো গল্প নেই, আলোর প্রতিফলনের কোনো ঘটনা নেই, কিন্তু যেই আকাশে অসংখ্য নক্ষত্র বিরাজ করছে, সেই নক্ষত্র বিরাজ করা সত্ত্বেও এই মহাকাশ কিন্তু কি রঙে? কালো রঙের। তো এই যে আলো এক প্রকার শক্তি, যা নিজ অদৃশ্য থেকে অপরকে দৃশ্যমান করে তোলে, সেই আলো আমাদের কাছে আসে কি ফর্মে? অর্থাৎ আমাদের কাছে কোনো একটা সোর্স থেকে, সোর্স মানে যেখান থেকে আলো তৈরি হচ্ছে, দ্য সোর্স অফ লাইট, আলোর উৎস থেকে আলো আমাদের কাছে আসে কিভাবে? তো আলো অ্যাকচুয়ালি আমরা প্রাথমিকভাবে মনে করতাম যে আলোর কার্পাসকিউলার থিওরি, যেটা স্যার আইজাক নিউটন প্রতিস্থাপন করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা পেলাম যে আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে আমাদের কাছে আসে। যদিও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে প্রথমেই একদম বলা হয়নি, হাইগেনস বলেছিলেন আলো একটা স্থিতিস্থাপক তরঙ্গ রূপে আমাদের কাছে আসে। পরবর্তী ক্ষেত্রে তাকে ম্যাক্সওয়েল তার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব দিয়ে এই ভুলকে সংশোধন করেন এবং তিনি বলেন যে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তার মানে প্রথমেই আমাদের জানতে হবে এই আলো আমাদের কাছে প্রাথমিকভাবে একটা কণা স্বরূপ মনে করা হতো, যাকে বলে কর্পাসকিউলার থিওরি। কিন্তু যে কর্পাসকিউলার থিওরিতে বাস্তবিক অর্থাৎ বাস্তবে যে সমস্ত ফেনোমেনাগুলো সংঘটিত হয় তাকে কিন্তু ব্যাখ্যা করার জন্য রশ্মি তত্ত্ব বা রে থিওরি, একটা স্ট্রেট লাইনে তীর চিহ্ন দিয়ে যেভাবে বোঝানো হয় সেইভাবেই ব্যবহার করা হতো। তো সেই যে তত্ত্ব, সেই যে থিওরি, এই কারণেই এত বেশি জনপ্রিয়তা লাভ করেনি। একটা সময়, তৎকালীন সময় অবশ্যই জনপ্রিয় ছিল, কিন্তু তার কিছু ড্রব্যাক, তার কিছু অসম্পূর্ণতা ধরা পড়ার কারণে পরবর্তী ক্ষেত্রে এসছে আলো একটা তরঙ্গ, এবং সেই তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার উপরে স্যার আইজাক নিউটনের আরও কয়েকশো বছর পরে আলবার্ট আইনস্টাইন এসে লক্ষ্য করলেন যে আলো বিভিন্ন ঘটনার মধ্যে একটি বিশেষ ঘটনা, যেমন তড়িৎ ক্রিয়া, অর্থাৎ আলো এসে একটা সোলার প্যানেলের উপরে পড়লো, আর তারপরে সোলার প্যানেল থেকে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট যাকে বলি, এই ঘটনাকে যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু আলোকে একটা কণা রূপে কল্পনা করতে হয়, যে কণার পরবর্তী ক্ষেত্রে নাম হয়েছিল কোয়ান্টাম বা ফোটন কণা। অর্থাৎ এই কোয়ান্টামের ধারণা, সেটাও আমরা এখানে শিখব, কিন্তু স্লোলি স্টেপ বাই স্টেপ এক এক করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তো যাই হোক, তাহলে এই আলো আপাতত আমরা কি রূপে জানবো? আপাতত আমরা জানবো আলো উৎস থেকে তরঙ্গ এবং কণা দুটো ধরনেই আমরা ভাবতে পারি, একটা ওয়েভ থিওরি আর একটা পার্টিকেল, একটা ওয়েভ থিওরি, একটা পার্টিকেল থিওরি। অর্থাৎ আলোক উৎস থেকে তরঙ্গ এবং কণা রূপে বিস্তার লাভ করে এর অর্থ কি? অর্থাৎ ছড়িয়ে পড়ে, বিস্তার লাভ করে। তো তার মধ্যে আজকে আমরা প্রথমে এই যে তরঙ্গ তত্ত্ব কথাটা, এইটা সম্পর্কে আলোচনা করব। যদি সময় থাকে তাহলে আমরা কণাতত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমার প্রতিটি ভিডিওই 30 মিনিটস করে হয়, তো 30 মিনিটের একটি ভিডিও আজকেও তোমরা পেতে পারবে। তো এই তরঙ্গ, তো প্রথমে আমার কাছে প্রশ্ন আসবে হোয়াট ইজ ওয়েভ? যে তরঙ্গ সম্পর্কে আমি বলছি, তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে এক প্রকার আলোড়ন বা আন্দোলন, এক প্রকার আলোড়ন বা আন্দোলন যার মাধ্যমে শক্তি, ভরবেগ এবং তথ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তাহলে ওয়েভ বা যাকে আমরা তরঙ্গ বলছি, তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে একটা আলোড়ন বা একটা আন্দোলন, যার মধ্য দিয়ে, যেমন আমি জলের ওপর একটা ঢিল ফেলে দিলাম, তাহলে জলের ওপর ঢিল ফেলে দিলে সেই ঢিল পড়ার পর একটা যে আলোড়ন বা একটা আন্দোলন তৈরি হচ্ছে, যার কারণে উৎস থেকে একটা জলের তরঙ্গ কোথায় পৌঁছে যাচ্ছে? পাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ওই যে আন্দোলন বা আলোড়ন যে নিয়ে যাচ্ছে কি না, উপর থেকে যখন ঢিলটা ফেলেছিলাম, ঢিলের মধ্যে যে যান্ত্রিক শক্তি ছিল, সেই যান্ত্রিক শক্তিটাই মূলত এই তরঙ্গের মধ্য দিয়ে উৎস থেকে পাড়ের দিকে বয়ে চলেছে। তো কিংবা
এই যে জলকণাগুলো যখন গতিশীল হচ্ছে অর্থাৎ উপরে নিচে ওঠানামা করছে, তাদের মধ্যে ভরবেগ ক্রিয়েট হচ্ছে, তাই ভরবেগেরও কিন্তু এক্ষেত্রে স্থানান্তরণ হচ্ছে। বা আমি এখানে যে ঢিল ফেললাম তার ডেটা অর্থাৎ তার তথ্যটা পাহাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এই তরঙ্গের মধ্য দিয়ে আমরা কিন্তু শক্তি ভরবেগ ছাড়াও তথ্যকেও কিন্তু আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারছি। তো আলো কিন্তু এই একই রকম এক ধরনের তরঙ্গ, যদিও আলো কি প্রকার তরঙ্গ বা তরঙ্গ কত প্রকার সবকিছু নিয়ে আলোচনা করছি ঠিক এরপরেই। তো তার মানে তরঙ্গ কাকে বলে আমরা জেনে নিলাম। তো এর পরের পয়েন্টে আসছি, এই তরঙ্গকে বা এই যে আলোড়ন বা এই আন্দোলন যখন মাধ্যমের মধ্যে সংঘটিত হচ্ছে, তো একে আমরা কভাগে ভাগ করবো। তো এই তরঙ্গকে মূলত আমরা প্রতিটা চ্যাপ্টারকে যখন পড়বো একদম বেসিক লেভেল থেকে পড়বো, স্টেপ বাই স্টেপ পড়বো। হয়তো ক্লাসের নাম্বার একটু বেশি হবে, একটু বেশি ডিউরেশন পড়তে হবে, কিন্তু এই ক্লাসগুলো কেবলমাত্র শুধু তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমরা 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্যই যে শুধু ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। এটি তোমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যখন দিতে যাবে তার জন্যও কিন্তু আজ থেকে একটা প্রিপারেশন স্টার্ট হচ্ছে বলে মনে করবে। তাই প্রতিটা ক্লাস তোমরা কিন্তু কন্টিনিউ করবে, এবং যারা এখন ক্লাস 10-এ পড়ছো তোমরা 9-এর ভিডিও দেখবে, বা যারা 9-এ পড়ছো তোমরা 10-11-এর ভিডিও দেখবে। অর্থাৎ তোমাদের টাইম বের করে এই ভিডিওগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউ এই চ্যানেলের সঙ্গে যে সমস্ত ক্লাসগুলো আসবে প্রতিটা ক্লাসকেই একটু ফলো করবে, যাতে তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাবে তার জন্য একটা গুড প্রিপারেশন আজ থেকে শুরু করে দিতে পারবে। তো যাই হোক, তো আমরা তরঙ্গকে এখানে দেখতেই পাচ্ছ 3টে তীর চিহ্ন দিয়েছি, সো দ্যাট এখানে তরঙ্গকে আমরা কটা ভাগে ভাগ করছি? 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, বা এর অপর নাম যান্ত্রিক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ বা এরই অপর নাম কি? বা যান্ত্রিক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ বা এর অপর নাম হলো যান্ত্রিক তরঙ্গ। 2 নম্বর ভাগ কি? 2 নম্বর ভাগ হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2 নম্বর ভাগ হলো কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2 নম্বর ভাগ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর 3 নম্বর ভাগ কি? 3 নম্বর ভাগ হলো পদার্থ তরঙ্গ। পদার্থ তরঙ্গ। তো এখন এই যে ভাগ করলাম, এটা কি অনুসারে ভাগ করলাম আমি? এটা কিন্তু আমি ভাগ করলাম তরঙ্গের উৎপত্তি অনুসারে। কি অনুসারে? তরঙ্গের উৎপত্তি অনুসারে। তোমরা এছাড়াও ক্লাস 9-এ যারা পেরিয়ে এসছো তোমরা জানো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ পড়েছো, সেগুলোও ভাগ করব আমি। সেগুলো হচ্ছে তরঙ্গের অভিমুখ বা গতির অভিমুখ অনুসারে। আর এক্ষেত্রে কিন্তু এটা ভাগ করা হলো কি অনুসারে? তাহলে এখানে আমি তরঙ্গকে ভাগ করলাম উৎপত্তি অনুসারে। অর্থাৎ কিভাবে এটা তৈরি হচ্ছে তরঙ্গটা? উৎপত্তি অনুসারে। হাউ ফর্ম দ্য ওয়েভ। এই ওয়েভটা কিভাবে তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি তরঙ্গকে 3টে ভাগে ভাগ করলাম, যথা স্থিতিস্থাপক বা যান্ত্রিক তরঙ্গ, 2 নম্বর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং 3 নম্বর পদার্থ তরঙ্গ। তো স্থিতিস্থাপক বা যান্ত্রিক তরঙ্গ কি? স্থিতিস্থাপক বা যান্ত্রিক তরঙ্গের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই তরঙ্গ কেবলমাত্র মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে, মাধ্যম ছাড়া এই তরঙ্গ কিন্তু যেতে পারবে না। যেমন আমি এই যে কথা বলছি, এই কথা তোমরা শুনতে পাচ্ছ একটাই কারণে, এখানে বায়ু মাধ্যম আছে বলে। যদি বায়ু মাধ্যম না থাকতো তাহলে তোমরা কেমন দেখতে? এই যে দেখছো আমি মুখ নাড়ছি কিন্তু কিছু শুনতে পাচ্ছ না। আসলে ওই টাইমটায় আমি রিয়ালাইজ করছিলাম যে এখানে বায়ু মাধ্যম নেই। তো বায়ু মাধ্যম না থাকলে কিন্তু তোমরা আমার এই যে হাত নাড়া বা আমার মুখের যে নড়ছে চড়ছে এটা তোমরা দেখতে পাবে, কিন্তু আমার মুখের কথা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না। যেমন আমি যদি এই ক্লাসরুম সিস্টেমটাকে পুরো তুলে নিয়ে চাঁদে চলে যাই, তাহলে চাঁদে গেলে কিন্তু আমি যদি সেখানে তোমরা অফলাইনে আমার কাছে বসে পড়াশোনা করার চেষ্টা করো, আমি যতই চেষ্টা করি না বলার, তোমরা কিন্তু তা শুনতে পাবে না, আমি যত জোরেই বলি না কেন, কারণ সেখানে বায়ু মাধ্যম নেই। তো বায়ু মাধ্যম অর্থাৎ কোনো না কোনো মাধ্যম লাগবে, শুধু যে বায়ু মাধ্যম লাগবে তার কোনো মানে নেই, কোনো না কোনো মাধ্যম লাগবে স্থিতিস্থাপক বা যান্ত্রিক তরঙ্গের বিস্তার লাভ করতে। যেমন এই যে শব্দ একটা কি? স্থিতিস্থাপক বা যান্ত্রিক তরঙ্গ। তো প্রশ্ন হচ্ছে, তো স্থিতিস্থাপক তরঙ্গের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? না তরঙ্গের বিস্তার লাভের জন্য মাধ্যম প্রয়োজন। 2 নম্বর কি? এই তরঙ্গ কোন শক্তি বয়ে নিয়ে যায়? এর অপর নাম যান্ত্রিক তরঙ্গ, তার কারণে এ যান্ত্রিক শক্তি বহন করে। যান্ত্রিক শক্তি বহন করে এই প্রকার তরঙ্গ। 3 নম্বর কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই তরঙ্গের বেগ ভি এর একটা রাশিমালা আছে। রাশিমালাটা কি? √E/ρ।
এখানে ই কি? ই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর রো কি? রো হলো মাধ্যমের ঘনত্ব। রো কি? রো হলো মাধ্যমের ঘনত্ব। তো তার মানে আমরা দেখলাম যে স্থিতিস্থাপক তরঙ্গ হতে গেলে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো হবে, তার মধ্যে আমরা যান্ত্রিক শক্তি বহন করবে, তরঙ্গ বিস্তার লাভ করার জন্য মাধ্যম দরকার হবে, আর এর বেগ হবে √E/ρ। তো এটা এই যে স্থিতিস্থাপক তরঙ্গ, এই স্থিতিস্থাপক তরঙ্গ অনুদৈর্ঘ্য হতে পারে এবং তির্যকও হতে পারে। এই তরঙ্গ কি অনুদৈর্ঘ্য তরঙ্গও হতে পারে, আবার তির্যক তরঙ্গও হতে পারে। এই পার্টটাও মনে রাখবে। এই যে ই বলেছি না আমি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে একটু বলে দিই। যদি মাধ্যমটা কঠিন হয়, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে ওয়াই। আর ওয়াই মানে আমরা কি জানি? ওয়াই মানে আমরা জানি ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক। যদি তরল বা গ্যাস হয়, যদি মাধ্যমটা তরল বা গ্যাস হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে লিখবো আমরা কে, যাকে আমরা বলি আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর রো তো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, স্বাভাবিক, এটা তোমরা জানো। তো এই গেল স্থিতিস্থাপক তরঙ্গের ক্যারেক্টারিস্টিক্স। খুব বেশি করে আমি এই তরঙ্গগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ এই তরঙ্গগুলোর জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, যেখানে আমরা ওয়েভ মোশন পড়বো, ওয়েভ পড়বো, সাউন্ড আলাদা করে পড়বো, ইলেকট্রোম্যাটিক ওয়েভ আলাদা করে পড়বো। তো পরবর্তী ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। কিন্তু যে জিনিসটা না জানলেই নয়, যেটা না জানলে আমাদের ক্লাস 10-এ মিনিমাম আমাদের যেটা জানতে হবে, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য আজ থেকে প্রিপারেশন নেওয়ার জন্য মিনিমাম যেটুকু জানতেই হবে, এবং তার চেয়ে একটু বেশি করে আমরা জাস্ট এই ভিডিওগুলোতে জানতে থাকবো। তো যদি কোনো জায়গায় তোমাদের কষ্ট মনে হয়, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করবে, এবং নিজেও রেগুলার ভিডিওটাকে ফলো করতে থাকবে। চ্যানেলে যা ভিডিও আসবে সব কিছু ফলো করবে, এবং খাতা কলম নিয়ে ক্লাসগুলো করবে। অর্থাৎ আমি যা পড়াচ্ছি সেগুলো তোমরা খাতা কলমে কিন্তু একটু নোট করে নেবে। এটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হবে। তোমাদের টিউশন, স্কুল সব কিছুকে মাথায় রেখেই আমি চ্যানেলে ভিডিও আপলোড করার রুটিন সেট করেছি। হ্যাঁ, তোমরা ডেসক্রিপশনে গিয়ে ওই রুটিনটা দেখে নিতে পারো, তোমরা কোন ক্লাসে পড়ছো, এবং সেই হিসেবে তোমার ক্লাসের জন্য তোমার ভিডিও কোন কোন দিন আসবে সেই অনুসারে তোমরা কিন্তু একটু ফলো করবে, এবং সেই টাইমের ক্লাসগুলো অবশ্যই করবে। একই সঙ্গে প্রতি মাসে একটা করে লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসে অবশ্যই জয়েন্ট হবে, এবং সেখানে কিন্তু তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি ইন্টারাকশন করতে পারবে, কোন প্রশ্ন বুঝতে পারছো না বা কোন জায়গাটাকে তোমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিতে হবে। তো আসছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বা যাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন এই স্থিতিস্থাপক তরঙ্গ, যার ইংরেজি ছিল কি, এই স্থিতিস্থাপক তরঙ্গের ইংরেজি হচ্ছে ইলাস্টিক ওয়েভ, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ইংরেজি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি না, এর বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এর বিস্তার লাভের জন্য কোনো মাধ্যম প্রয়োজন কে হয় না, তাই না? যেমন আমরা জানি সূর্য থেকে আলো পৃথিবীতে আসার সময় একটা বিরাট পথ, সেটা শূন্য মাধ্যম, অর্থাৎ সেখানে কিন্তু কোনো মাধ্যম নেই, কিন্তু আলো আমাদের কাছে পৌঁছতে পারে। বা বিকিরণ পদ্ধতিতে যখন তাপ আমাদের কাছে আছে, বিকীর্ণ তাপ যাকে বলছি, সেই তাপ কিন্তু আমাদের কাছে সূর্য থেকে পৌঁছাচ্ছে উইদাউট এনি মিডিয়াম, সো দ্যাট হিট অর লাইট, এগুলো কিন্তু প্রত্যেকটাই কি তরঙ্গ, এরা প্রত্যেকটাই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো যাই হোক, আমি আগেই উদাহরণ দিয়েছি স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ শব্দ তরঙ্গ হতে পারে, জলে ঢিল ফেলা হতে পারে। একইভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উদাহরণও আমি দিতে থাকছি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উদাহরণ বলছি আলোক তরঙ্গ, যেমন বিকীর্ণ তাপ হতে পারে, এক্স রে হতে পারে, গামা রে হতে পারে, বা আমরা যে রেডিও ওয়েভ বেতার তরঙ্গ ব্যবহার করছি হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে। এগুলো প্রত্যেকটা কিন্তু কি তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এর জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি করে না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে সে ট্রান্সফার করে। আর এই তরঙ্গ তৈরি হয় কিভাবে না, এই তরঙ্গ তৈরি হয় অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র, যেমন এখানে যান্ত্রিক শক্তির কারণে যান্ত্রিক তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গ তৈরি হয়, তেমনি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক সমকোণে থেকে, সমকোণ মানে আশা করি ব্যাপারটা বোঝা গেছে, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে, সমকোণে থেকে কম্পনের কারণে, কম্পন বলতে এক্ষেত্রে কি, এক্ষেত্রে বৃদ্ধি এবং হ্রাস, তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, তড়িৎ ক্ষেত্রের যে ভ্যালু হ্রাস পাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হ্রাস পাচ্ছে, এইটা হচ্ছে কম্পন। অর্থাৎ এক্ষেত্রে ভ্যালু বা তার যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে কম্পনের ফলে অলসো দ্য চেঞ্জ অফ ডাইরেকশন,
তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যদি এই ধরনের কম্পন তৈরি হয় পরস্পরের সঙ্গে সমকোণে থেকে, ফলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হয়। তো 3 নম্বর পয়েন্ট কি জানবো, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি বা যাকে আমরা বলছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে এর বেগের রাশিমালা কি হয় না, এর বেগ হয় সি দিয়ে লেখা হয়, এর বেগকে সি ইকুয়ালস টু আমি লিখছি 1/√মিউ অ্যান্ড এপসাইলন। এই দুটো চিহ্নের নাম কি বললাম, একটা চিহ্ন নাম বললাম মিউ, একটু লিখে দিচ্ছি এখানে আমি, এই চিহ্নটার নাম হচ্ছে মিউ, আর এই চিহ্নটার নাম হচ্ছে, বা যেটা লিখেছি এরপরে আমি, এর নাম হচ্ছে এপসাইলন। মিউ কাকে প্রকাশ করে, মিউ হচ্ছে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতাকে প্রকাশ করে, মিউ কি কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতাকে প্রকাশ করে, আর এপসাইলন কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে প্রকাশ করে। এই জিনিসটা তোমরা এখনো কমপ্লিটলি শেখোনি বা তোমাদের কমপ্লিটলি এখনো শেখা হয়নি, এগুলো তোমরা এক এক করে স্টেপ বাই স্টেপ শিখবে। তো যাই হোক, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই মিউকে আমরা মিউ 0 দিয়ে লিখি, সাফিক্সে একটা 0 লিখে দিই, তেমনই তড়িৎ ভেদ্যতা এপসাইলনের তারও সাফিক্সে একটা 0 লিখি, আর তখনই ভ্যালুটা হয়ে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যে কোনো ভরযুক্ত বস্তুকণার বেগ কখনোই এই বেগের চেয়ে বেশি হতে পারে না, যে কোনো ভরযুক্ত বস্তুকণার বেগ কখনোই এই বেগের চেয়ে বেশি হতে পারে না। যাই হোক, আমরা এর পরে লিখবো আলোর বেগ কত, কি হবে না হবে সবকিছুতেই আসছি। তো এটা হচ্ছে বেগের রাশিমালা। এই রাশিমালা যেগুলো লিখছি সেগুলো একটু তোমরা নোট করে রাখবে, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন দেবো এবং এইগুলো থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে কিভাবে ছোটখাটো তোমাদের জন্য, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো একই সঙ্গে তাহলে বেগের রাশিমালা বললাম। আর একটা পদার্থ তরঙ্গ, পদার্থ তরঙ্গের ক্ষেত্রে কি, পদার্থ তরঙ্গের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কেমন কনসেপ্ট, যখন আলবার্ট আইনস্টাইন লক্ষ্য করলেন আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্টকে আমি যদি এক্সপ্লেন করতে যাই, তাহলে লাইটকে যে ওয়েভ রূপে আমি ডিসকাস করছি, এই ওয়েভ ফর্ম ছাড়াও লাইটের মধ্যে আরও একটা ফর্ম আছে, দিস ইজ কল্ড পার্টিকেল ফর্ম, লিখেছিলাম আমি। তো তার মানে ডি ব্রগলি বলে একজন সায়েন্টিস্ট, তিনি কনসেপ্টের মধ্যে এটুকু চিন্তা করতে পারলেন যে আচ্ছা, কোনো একটা ওয়েভের মধ্যে যদি পার্টিকেল ফর্ম থাকে, তাহলে যারা পার্টিকেল মুভ করছে তাদের মধ্যে ওয়েভ ফর্ম থাকবে। এই যে মুভ করা পার্টিকেল, অর্থাৎ হোয়েন এ পার্টিকেল ইন মোশন, যখন কোনো একটা কণা গতিতে আছে, তখন এই গতিশীল কণার সঙ্গে একটা ওয়েভও তার সঙ্গে কিন্তু গতিশীল অবস্থায় থাকে, একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ, ওই তরঙ্গটা, ওই কণাটা যখন গতিশীল থাকে তার সঙ্গে গতিশীল অবস্থায় থাকে। আর এই যে তরঙ্গ, সেই তরঙ্গটাকে আমরা বলছি পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ। তো পদার্থ তরঙ্গ বা ইংরেজিতে কি বলে ম্যাটার ওয়েভ। তাহলে ম্যাটার ওয়েভ কি না, কোনো ভরযুক্ত বস্তু কণা, অ্যাকচুয়ালি ভরযুক্ত হতে হবে তার কোনো মানে নেই, কোনো বস্তু কণাও তোমরা বলতে পারো, এটা হচ্ছে বলতেও পারো নাও বলতে পারো। কোনো বস্তু কণা যখন গতিশীল থাকে তখন তার সঙ্গে একটি তরঙ্গ উৎপন্ন হয়, যাকে পদার্থ তরঙ্গ বলছে, যাকেই কি বলা হচ্ছে, যাকেই মূলত আমরা বলছি ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ। আগেরটা একটু মুছে দিচ্ছি আমি। তো পদার্থ তরঙ্গ কি তাহলে, পদার্থ তরঙ্গ হচ্ছে কোনো একটা পার্টিকেল যখন মুভ করে, তখন ওই মুভ করা পার্টিকেলের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ তৈরি হয়, তাকেই আমরা বলছি পদার্থ তরঙ্গ। তাহলে এই পদার্থ তরঙ্গের ক্ষেত্রে উৎপন্ন কিভাবে হয় না, এই পদার্থ তরঙ্গ কোনো গতিশীল বস্তুকণার গতির কারণে। মনে করো রাস্তা দিয়ে একজন লোক বাইক নিয়ে যাচ্ছে, তাহলে এই লোকটা যখন বাইক নিয়ে যাচ্ছে, লোকটা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভও কিন্তু যাচ্ছে। এই যে ওয়েভটা যাচ্ছে, সেই ওয়েভটাকে আমরা কি বলছি, ম্যাটার ওয়েভ, বা সেই ওয়েভটাকে আমরা বলছি পদার্থ তরঙ্গ। আশা করি এই জায়গাটা বুঝতে পারা গেছে। এই পদার্থ তরঙ্গের ক্ষেত্রে একটা বিশেষ রাশিমালা আমাদের মনে রাখতে হয়, যাকে আমরা বলি ডি ব্রগলি ওয়েভলেন্থ, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। কি জানি আমরা, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু বলা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h/p ইকুয়ালস টু h/mv। কি বলা হয়, ডি ব্রগলি ওয়েভলেন্থকে h/p, বা যাকে আমরা বলছি h/mv। তো এখানে h কি, এখানে h হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টকে আমরা বলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। h হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টকে আমরা কি বলি, যে কনস্ট্যান্টকে আমরা বলছি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই h কে আমরা বলছি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট,
প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এর একটা ভ্যালু আছে, এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। আর এম হচ্ছে কি, এম হচ্ছে বস্তুর ভর, আর বেগ হচ্ছে কি, বেগ হচ্ছে তার ভি হচ্ছে কি, ভি হচ্ছে তার বেগ। মানে এম হচ্ছে বস্তুটার ভর আর ভি হচ্ছে বস্তুটির বেগ, কারণ পিটা তো ভরবেগ, ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে এম ইন্টু ভি। তো এটা তোমরা ক্লাস 9-এও জেনেছো, বা ভরবেগকে আমরা পি ইকুয়ালস টু এম ইন্টু ভি দিয়ে প্রকাশ করি, সেই সম্পর্কে তোমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা এই বিষয়টা সম্পর্কে জানো। তো যাই হোক, আমরা তরঙ্গ কত প্রকার হতে পারে এবং তরঙ্গের দিক উৎপত্তি অনুসারে ক প্রকার হয় তার সম্পর্কে আলোচনা করলাম। এবার একটু আলোচনা করে নেব তরঙ্গকে দিক অনুসারে ভাগ করব। কি অনুসারে? দিক অনুসারে, কারণ আমরা যেহেতু এটা একটা ফাউন্ডেশন কোর্সের মতো চ্যাপ্টার অনুসারে অবশ্যই এক এক করে এগোচ্ছি, তার মানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু কমপ্লিটলি শিখবো, একটু সময় নিয়ে শিখবো, ধীরে ধীরে শিখবো, কিন্তু কমপ্লিটলি এ টু জেড শিখবো। একটা চ্যাপ্টার পড়তে গিয়ে অর্ধেকটা শিখবো, অর্ধেকটা আবার পরে শিখবো, অর্ধেকটা শিখবো না, ও কিন্তু হবে না। আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে কিন্তু শিখতে থাকবো। তো এখানে আসছি এবারে, সেই তরঙ্গকে আবারও আমি ভাগ করবো কি অনুসারে? তাহলে না, দিক অনুসারে। তাহলে তরঙ্গকে আমি কি অনুসারে ভাগ করছি? দিক অনুসারে। দিক অনুসারে তরঙ্গ তাহলে ক প্রকার হয়? দিক অনুসারে আমি দেখলাম তাহলে তরঙ্গ হচ্ছে দু প্রকার। ক্লাস 9-এও তোমরা এই জিনিসটা পড়েছো। তো দু প্রকারের মধ্যে প্রথম প্রকার কি? প্রথম প্রকার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং 2 নম্বর ভাগ হচ্ছে তির্যক তরঙ্গ। একটাকে আমরা বলি কি? লংগিটিউডিনাল ওয়েভ, আরেকটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ আর একটা ট্রান্সভার্স ওয়েভ। তো এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কোনো একটা তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, তখন সে ওই মাধ্যমের কণাগুলোর একটা আলোড়ন বা আন্দোলন বা একটা কম্পন তৈরি করছে। এই কম্পনের অভিমুখ যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে, মানে একটা তরঙ্গ মনে করো এ থেকে বি তে যাচ্ছে, একটা তরঙ্গ কোথায় যাচ্ছে? এ থেকে বি তে। তাহলে এ থেকে বি তে তরঙ্গ যাচ্ছে, আর কণাগুলি যদি এইভাবে কম্পিত হয়, অর্থাৎ তরঙ্গের অভিমুখের সঙ্গে সমান্তরালে এইভাবে কাঁপছে কণাগুলো, সামনে পেছনে কাঁপছে। কিভাবে কাঁপছে? সামনে পেছনে। তার মানে তরঙ্গের অভিমুখ আর কণার কম্পন পরস্পর কি? সমান্তরাল। তার মানে এখানে কি হচ্ছে না, কণার কম্পন ও তরঙ্গের গতির অভিমুখ, গতির দিক পরস্পর কি হচ্ছে? সমান্তরাল হচ্ছে। এই ধরনের তরঙ্গকে আমরা বলবো কি? সমান্তরাল। সমান্তরাল হচ্ছে এই ধরনের তরঙ্গকে কিন্তু আমরা বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর একটা এক্সাম্পল কি হতে পারে? যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল হচ্ছে শব্দ তরঙ্গ, তাই না? শব্দ তরঙ্গ যখন তৈরি হচ্ছে তা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ কি? তির্যক তরঙ্গ হচ্ছে তরঙ্গটা যে পথে যাচ্ছে আর কণাগুলো যে পথে কম্পিত হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি বা তারা যদি পরস্পর সমকোণে থাকে। যেমন জলে ঢিল ফেললাম, তরঙ্গটা যাচ্ছে উৎস থেকে পাড়ের দিকে, আর জলকণাগুলো উপর নিচে ওঠানামা করছে, অর্থাৎ তরঙ্গের অভিমুখ আর কণার কম্পন পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। তখন সেই ধরনের তরঙ্গকে আমরা কিন্তু কি তরঙ্গ বলছি? তখন সেই ধরনের তরঙ্গকে আমরা বলছি তির্যক তরঙ্গ, বা তাকে আমরা বলছি ট্রান্সভার্স ওয়েভ। তো এই ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমরা দেখছি কণার কম্পন এবং তরঙ্গের, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি দেখছি না, কণার কম্পন ও তরঙ্গের গতির অভিমুখ পরস্পর কত কোণে থাকে? 90 ডিগ্রি কোণে থাকে। তার মানে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে প্রথমে তির্যক অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে যে থিটা অ্যাঙ্গেল, এটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হতে পারে। আর তির্যক তরঙ্গের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল থিটা, সেটা কত হবে? 90 ডিগ্রি হবে। এর একটা এক্সাম্পল কি হবে? যেমন আলো, অর্থাৎ যত তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু তির্যক তরঙ্গই হবে। যেমন আমি পদার্থ তরঙ্গ যখন আমি স্থিতিস্থাপক তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলেছিলাম, সেখানে তোমরা দেখছিলে যে যারা স্থিতিস্থাপক তরঙ্গ তারা তির্যক তরঙ্গ হতে পারে, আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ হতে পারে, কিন্তু যারা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তারা কিন্তু কেবলমাত্র তির্যক তরঙ্গই হবে। তো তাহলে আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকের ক্লাসে আমরা আলো কি, একই সঙ্গে আলো কি ফর্মে আসে, তার একটা ফর্ম ওয়েভ, যেটা পার্টিকেল ফর্ম এখন আলোচনা করিনি, সেই যে ওয়েভ নেচার, সেই ওয়েভ নেচারের
ভাগগুলো কী কী হতে পারে উৎপত্তি অনুসারে এবং দিক অনুসারে, তাই আলোচনা করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওর জন্য কিন্তু তোমরা এই ভিডিওটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক 2 দিনের মধ্যেই চলে আসছে পরের ভিডিও। থ্যাংক ইউ, গুড নাইট।